ফিনিক্স মেমোর বিশ্লেষণধর্মী আলোচনায় যারা যুক্ত আছেন তাদের সবাইকে আমন্ত্রণ। আচ্ছা, তো দেখুন আইসিটি অ্যাক্ট বলুন, ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট বলুন, এগুলোর দুর্বলতা নিয়ে কিন্তু আমরা সবসময় সোচ্চার ছিলাম। গত ১ বছরে সংবাদপত্র এবং সাংবাদিকরা যেভাবে হেনস্থা হয়েছে তা বাংলাদেশের ইতিহাসে আসলে নজিরবিহীন। কোনো সময়ের সাথেই সেটার তুলনাই করা যায় না। এর আগে এত সাংবাদিক কখনো জেল খাটেননি, এত সাংবাদিক কখনো মামলার আসামি হননি এবং এত সাংবাদিক কখনো দেশ ত্যাগ করেননি। তো একটা হিসাব যদি দেই, আগেও দিয়েছি যে ২০২৪ সালের জানুয়ারি থেকে জুলাই পর্যন্ত সাংবাদিক নির্যাতনের ঘটনা ঘটেছে ৩,০১৮টি। অন্যদিকে ২০২৪ অগস্ট থেকে ডিসেম্বর পর্যন্ত সাংবাদিক নির্যাতনের ঘটনা ঘটেছে ৬৭১টি। এই হিসাবগুলো বিভিন্ন হিউম্যান রাইটস অর্গানাইজেশনের ডেটা থেকেই কিন্তু নেওয়া। ২০২৪ নভেম্বরে আন্তর্জাতিক সংস্থা কমিটি ফর প্রোটেক্ট জার্নালিস্ট বা সিপিজে ডক্টর ইউনূসকে এক চিঠি দিয়ে বলেছিলেন বাংলাদেশে সাংবাদিকদের উপর যে নির্যাতন হচ্ছে তা নিয়ে তারা বেশ উদ্বিগ্ন। ২০২৪ সালের ডিসেম্বরে আন্তর্জাতিক সংস্থা রিপোর্টার্স উইদাউট বর্ডার্স বলেছে যে সাংবাদিকদের জন্য সবচেয়ে বিপজ্জনক দেশের তালিকায় এখন ৩ নম্বরে আছে বাংলাদেশ। ভাবুন অবস্থা। তো হবে নাই বা কেন? আপনাদের মনে আছে কিনা জানি না, ২০২৪ অক্টোবরের দিকে তথ্য মন্ত্রণালয়ের মদদে এই সরকারের কিংস পার্টি সাংবাদিকদের একটি গোপন লিস্ট তৈরি করেছিল। অনেকদিন সেই লিস্ট সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘুরে বেরিয়েছিল এবং তারই ধারাবাহিকতায় আমরা দেখেছি যে অক্টোবর নভেম্বর জুড়ে সাংবাদিকদের উপর দমন, পীড়ন, মারধর, হত্যা মামলা এবং বিভিন্ন ধরনের অ্যাক্রিডেশন চলেছে। হ্যাঁ, তা এখন ভয়ে বলেন আর নির্ভয়ে বলেন, উপর থেকে নির্দেশ ছিল বলেন, আর প্রতিটি সংবাদ সংস্থায় তাদের লোক বসিয়ে দিয়েছিল এরকম বলেন, যেটাই বলেন না কেন, আমরা আজকাল কি দেখি সবগুলো সংবাদ মাধ্যমে সরকারের হয়ে কাজ করছেন। কিন্তু এটা তারা করে কি রক্ষা পেয়েছেন? পারেননি। কিন্তু গত ১ বছরে আমরা সেটাই দেখেছি। দেখুন, গণমাধ্যমের উপর প্রথম আঘাত এসেছিল প্রথম দিন থেকে। বিভিন্ন অজুহাতে বিভিন্ন সংবাদ মাধ্যম বন্ধ করে দেওয়া হয়েছে, তাদের অফিসে মব হামলা হয়েছে, সেখানকার সাংবাদিকদের উপর ব্যক্তিগত আক্রমণ হয়েছে বা চাকরি হারিয়েছেন অনেকে। ৫ অগস্ট একযোগে হামলা হয় সময়, ৭১, ডিবিসি, এটিএন বাংলা, এটিএন নিউজ, ইন্ডিপেন্ডেন্ট, গান বাংলা সহ টিভি চ্যানেলের অফিসগুলো। ১৯ অগস্ট একযোগে হামলা হয় কালের কণ্ঠ, বাংলাদেশ প্রতিদিন, বিডি নিউজ 24.com, নিউজ 24 ও রেডিও ক্যাপিটাল কার্যালয়। এই সম্প্রতি জনকণ্ঠ অফিসও দখল করেছে এই সরকারের মব বাহিনী। জনকণ্ঠের চেয়ারম্যান গা বাঁচাতে এনসিপির এক গুন্ডাকে চাকরিও দিয়েছিল, তারপরেও কিন্তু শেষ রক্ষা হয়নি। মনে আছে তো না, আইসিএস এর পতাকা নিয়ে মিছিল করার জন্য মিছিল করার উপরে প্রতিবাদী সংবাদ প্রকাশ করায় প্রাণনাশের হুমকি পান নুরুজ্জামান লাবু। তারপরে জুলাই সন্ত্রাসের কিশোর গ্যাংয়ের উপর রিপোর্ট করতে গিয়ে একজন নারী সাংবাদিক ধর্ষিতা হয়েছিলেন। এছাড়াও অনেক নারী সাংবাদিক যৌন হয়রানির শিকার হয়েছিলেন। ফারজানা রূপা, শাকিল আহমেদ, শ্যামল দত্ত, মোজাম্মেল বাবু সবাই আজ হত্যার মামলার আসামি, ওনাদের কারো জামিন হয় না। প্রথম আলো আর ডেইলি স্টারের কথা মনে আছে তো? ধরেন আপনাদের মনে আছে না কি গরু জবাই, তৌহিদি জনতা শুধু প্যারিস থেকে বলা হলে এই দুটো পত্রিকার উপর আক্রমণ করতে। হ্যাঁ, তো এখনো সেনাবাহিনীর পাহারা বসিয়ে কিন্তু পত্রিকাগুলো চলছে। প্রথম আলো কি কখনো বলবে যে শেখ হাসিনার আমলেও সাইনবোর্ড সরাতে হয়নি? গণ অভ্যুত্থানের পরে তারা সাইনবোর্ড সরিয়েছিল। আমি জানি না কবে তারা বলবে। মুক্তিযুদ্ধকে কুলুষিত করার প্রেক্ষিতে ফারুকীকে প্রশ্ন করার কারণে টিভি চ্যানেল বন্ধ হয়ে যায়, সাংবাদিকরা বরখাস্ত হয়। এর আগে বাংলাদেশে এসব কখনো হয়নি। প্রতিনিয়ত সংবাদ মাধ্যমের এই দমন পীড়নের কারণে জাতীয় প্রেস ক্লাব, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন, ঢাকা সাংবাদিক ইউনিয়ন এবং বিভিন্ন জন ৫ই অগস্টের পর থেকে ১১ মাসের চিত্র তুলে ধরে এ সকল হামলার প্রতিবাদ করে কারাবন্দী সাংবাদিকদের জামিন দাবি করে। হ্যাঁ, এগুলো আপনারা দেখেছেন সবাই। একটু স্লাইডটা রাখছি, একটু সবাই দেখে নেবেন গত ১ বছরে মানে ১১ মাসে কি হয়েছে। এই যে সাংবাদিকদের উপরে এই প্রতিনিয়ত দমন পীড়ন, এটার পিছনে এই মব সরকারের জাস্টিফিকেশনে ছিল। তারা বলে যে এ সকল ব্যক্তি অর্গানাইজেশন নাকি আওয়ামী লীগের সাথে সংশ্লিষ্ট অথবা আন্দোলনের সময় ছাত্রদের সাথে থাকেনি। কিন্তু ডেইলি স্টার এই ২৫ মে মাসে এক জরিপের তথ্য দিয়ে বলে যে হেনস্থার শিকার মাত্র ১৮% আওয়ামী লীগের সাথে সংশ্লিষ্ট। তাহলে বাকি ৮২% সাংবাদিকরা কি কারণে হয়রানি হয়েছে?
আন্তর্জাতিক সংস্থা রিপোর্টার্স উইদাউট বর্ডার্স বলেছে যে বর্তমানে সাংবাদিকদের অবস্থা বাংলাদেশে মানে তারা যে কোনো কিছুই যদি আহ, আহ, কিছুই রিপোর্ট করে তার জন্য হামলা শিকার হয়। মঞ্জিল মোর্শেদ সাহেবও সম্প্রতি একই কথা কিন্তু বলেছেন, তাই না? তো এখন আহ, অরাজকতা নিয়ে কথা বলবেন, ছাত্রদের দুর্নীতি নিয়ে কথা বলবেন, চাঁদাবাজি নিয়ে কথা বলবেন, ব্যাস সাংবাদিকদের হেনস্থা হবে, আর সাংবাদিকরা হেনস্থা হবেন, মামলা খাবেন, তাদেরকে গলা কেটে হত্যা করা হবে। খুব অবাক ব্যাপার কি জানেন? খুব খেয়াল করবেন আমার এই স্লাইডটার প্রতি। হ্যাঁ, যেখানে হাইলাইট করা হয়েছে পিঙ্ক দিয়ে। 6 আগস্ট গণমাধ্যমের স্বাধীনতা নিয়ে একটি আলোচনা সভা হয়। সেখানে আমাদের নতুন সংবিধান প্রণেতা আলী রিয়াজ, ওনাকে এটা ছাড়া আমি আর কি বা বলতে পারি, আলী রিয়াজ সাহেবও ছিলেন। দেশে যখন গণমাধ্যমের চরম খারাপ অবস্থা, তখন তিনি সেই অনুষ্ঠানে কি বলেছিলেন দেখেন। এদেশে তার কিছু প্রতিফলন দেখা যাচ্ছে, তবে এ ধরনের ঘটনায় যে পরিমাণে সহিংসতা হয়, সৌভাগ্যক্রমে বাংলাদেশে সেটা হয়নি। মনে আছে ডক্টর ইউনূস বাংলাদেশের আইন শৃঙ্খলার চরম অবনতি নিয়ে বিশ্ববাসীকে কি বলেছিল মিডিয়াতে জাস্টিফাই করতে? তিনি কিন্তু বলেছিলেন বিপ্লবের পরে এসব হয়। আলী রিয়াজও এসব বললেন। এই এনজিও সরকার, এই বিদেশি নাগরিকদের নিয়ে গঠিত সরকার, এই বিভিন্ন অঙ্গ সংগঠনগুলো কেমন একই সুরে কথা বলে দেখলেন? আলী রিয়াজের এই বক্তব্য কি সরাসরি সাংবাদিকদের উপর হামলাকে জাস্টিফাই করে না? অবশ্যই করে। তার প্রমাণ দেখুন। কেবলমাত্র এই অগাস্ট মাসে আমাদের জানামতে 2 জন সাংবাদিককে হত্যা করা হয়। 2 জন সাংবাদিককে ইট পাথর দিয়ে হাত পা ভেঙে দেওয়া হয়, মুখ মাথা থেতলে দেওয়া হয় এবং একজন নারী সাংবাদিককে হেনস্থা করা হয়, আইনজীবীরা হেনস্থা করেন। আমরা জানি না আরো কত সাংবাদিক প্রতিদিন সহিংসতার শিকার হচ্ছেন বা প্রাণ ভয়ে আরো কত সাংবাদিক জীবন কাটাচ্ছেন। এই 7 আগস্ট গাজীপুরে কুপিয়ে হত্যা করা হয় দৈনিক প্রতিদিনের স্টাফ রিপোর্টার মোহাম্মদ আসাদুজ্জামান তুহিনকে। তুহিন বিভিন্ন অনিয়ম নিয়ে নিয়মিত লিখতেন, তিনি অন্যায়ের প্রতিবাদ করতেন, তিনি এক নারীকে রাস্তায় হেনস্থা করা হচ্ছিল সেটা তিনি সাংবাদিক হিসেবে ভিডিও সংবাদ প্রকাশ করবেন হয়তো, সে কারণে নিজের কারণে ভিডিও করছিলেন এবং এ কারণে তাকে কুপিয়ে হত্যা করা হয়। সেই বীভৎস হত্যা কোথায় করা হয়েছিল সেটা আমরা সবাই দেখেছি। আমি সেই সিন এখানে দেখাচ্ছি না। এবং তার ঠিক আগেই একই এলাকায় গাজীপুরে দৈনিক বাংলাদেশের আলো পত্রিকার স্টাফ রিপোর্টার চাঁদাবাজি সংবাদ সংগ্রহ করতে গিয়েছিলেন। সেখানে তিনি হামলা শিকার হন। সেখানে ইট দিয়ে তার মাথা মুখ থেতলে দেওয়া হয় এবং তাকে রক্তাক্ত অবস্থায় রাস্তায় ফেলে রাখা হয়। তার পরিবার বর্তমানে চরম ভীতিকর অবস্থায় আছেন। 11ই অগস্ট কুষ্টিয়াতে ফিরোজ আহমেদ বলে এক সাংবাদিককে নিজ বাসার সামনে ইট, হাতুড়ি ও লোহার রড দিয়ে আক্রমণ করা হয় এবং তিনি এখনো আশঙ্কামুক্ত নন। গত 18ই অগস্ট গাইবান্ধা আদালতে জামিন জালিয়াতির তথ্যের সন্ধানে গিয়ে আইনজীবী দ্বারা হেনস্থা হন ডিবিসি নিউজের এক নারী সাংবাদিক। এবং সাংবাদিকদের ওপর এই ক্রমাগত আক্রমণ ও হেনস্থার কথা বলতে গিয়ে এক সাংবাদিক বলেছিলেন, যখন নিজের জীবনকে দেখি, অনুভব করি, সত্য লিখে বাঁচা সহজ নয়। আপনারা ঠিকই ধরেছেন, এই বাক্যটি সাংবাদিক বিভুরঞ্জন সরকারের খোলা চিঠির প্রথম অংশের একটি বাক্য। 21 অগস্ট 71 বছর বয়সী বর্ষিয়ান সাংবাদিক বিভুরঞ্জন সরকার এক খোলা চিঠি bdnews24.com-কে মেল করে বাড়ি থেকে বের হন। তার পরের দিন বিকালে মুন্সিগঞ্জের মেঘনায় তার লাশ পাওয়া যায়। তাকে কি হত্যা করা হয়েছে? তিনি কি আত্মহত্যা করেছেন? ওনাকে যখন পাওয়া যায়, ওনার চশমাটা তখনও ওনার বুকে ঝুলছিল। আমরা এখনো পোস্টমর্টেমের রিপোর্ট জানি না, তবে ওনার পরিবারের ভাষ্য মতে ওনার নাক দিয়ে রক্ত পড়ার চিহ্ন ছিল, ওনার শরীরে আঘাতের চিহ্ন ছিল। আপনারা লক্ষ্য করবেন, পানিতে ডুবে মারা গেলে একদিন পরে যদি বডি পাওয়া যায়, সেখানে যে ধরনের সাইনস এন্ড সিমটমস থাকার কথা সেগুলো ওনার ছিল না। ধরে নিলাম তিনি আত্মহত্যা করেছেন, কিন্তু এই মৃত্যুর দায় কার? ওনার খোলা চিঠির কিছু অংশ দেখুন। সংবাদপত্র আর কিভাবে ন্যায়ের পক্ষে দাঁড়াবে ঘরের মধ্যেই যেখানে অনিয়ম। সে চিঠিতে
তিনি আরো লিখেছেন, এর মধ্যে গত বছর সরকার পরিবর্তনের পর গণমাধ্যমের অবস্থা আরো কাহিল হয়েছে। মন খুলে সমালোচনা করার কথা প্রধান উপদেষ্টা বলেছেন, কিন্তু তার প্রেস বিভাগ তো মন খোলা নয়। মিডিয়ায় যারা নির্বাহী দায়িত্ব পালন করেন তারা সবাই আতঙ্কে থাকেন সব সময়। কখন না কোন খবর বা লেখার জন্য ফোন আসে, তুলে নিতে হয় লেখা বা খবর। তিনি এই চিঠিতে আরো লিখেছিলেন, এর মধ্যে আমার একটি লেখার জন্য আজকের পত্রিকার অনলাইন বিভাগকে লাল চোখ দেখানো হয়েছে। মাজহারুল ইসলাম বাবলার একটি লেখার জন্য চোটপাট করা হয়েছে। আপত্তিকর কি লিখেছেন বাবলা? লিখেছেন, সেনাবাহিনী শেখ হাসিনাকে সামরিক হেলিকপ্টারে দিল্লি পাঠিয়েছেন। আর শুধু পুলিশের গুলিতে নয়, মেটিকুলাস ডিজাইনের মাধ্যমে জঙ্গিরাও মানুষ হত্যা করেছে। এখানে অসত্য তথ্য কোথায়? শেখ হাসিনা কি হেলিকপ্টার ভাড়া করে গোপনে পালিয়েছেন? হাসিনার পুলিশ না হয়ে ছাত্র জনতাকে হত্যা করলো, কিন্তু পুলিশ হত্যা করলো কে বা কারা? এটুকু লেখার জন্য পত্রিকার বিরুদ্ধে তোপ দাগা একেবারেই অনুচিত। সাংবাদিক বিভু রঞ্জনের এই খোলা চিঠি আমাদের বর্তমান সংবাদ সংস্থাগুলোর হাল এবং সাংবাদিকদের উপর সহিংসতার এক বাস্তব চিত্র। ওনার মৃত্যু আমাদের জন্য এক জ্বলন্ত উদাহরণ সেই চিত্রের। সংবাদ সংস্থাগুলোর উপর হামলা থেকে শুরু করে সাংবাদিকদের যেখানে সেখানে চরম হেনস্থা ও শারীরিকভাবে নির্যাতন এবং ৭১ বছর বয়সী সাংবাদিকের এ ধরনের মৃত্যু শুধুমাত্র সত্য বলার কারণে, এটাই আজকের বাংলাদেশের অবস্থা। বিভুরঞ্জন সরকারের এই মৃত্যুর দায় কি আমাদের এই ইন্টারিম সরকারের নয়? বর্তমান সংবাদ সংস্থাগুলোর নয়? আপনারা অবাক হয়ে লক্ষ্য করবেন, শুধু মাত্র এই অগাস্ট মাসে যে এতজন সাংবাদিকের উপর এতগুলো নৃশংসতা হলো, আমাদের এই ইন্টারিম সরকার বা তার কিংস পার্টির কোন নেতা কর্মী কিন্তু এই বিষয় নিয়ে কোনো ধরনের কথা বলেননি, কোনো ধরনের বক্তব্য দেননি। বর্ষীয়ান সাংবাদিক বিভু রঞ্জন সরকারকে নিয়েও তারা কিছু বলার প্রয়োজন বোধ করেননি। তারা সবাই চুপ আছেন, যেন কিছুই ঘটেনি। সাগররুনি হত্যা মামলা নিয়ে ওনারা অনেক শোরগোল তুলেছিলেন। বাংলাদেশের যত অ্যাক্টিভিস্ট আছে সবাই অনেক কথা বলেছিলেন। সে সাগররুনির বিচারের কোনো অগ্রগতি কি ওনারা করেছেন? করেননি কিন্তু। এই অগাস্টের ১১ তারিখে সে মামলা আবার পেছানো হয়েছে, জানেন তো সবাই। আমি আমাদের মিডিয়াদের উদ্দেশ্যে একটা প্রশ্ন রাখতে চাই। আর কতজন সাংবাদিকের গলা কাটা গেলে বা পানিতে পড়ে মারা গেলে আপনারা কথা বলতে শুরু করবেন? দানব আপনাদের দিকেও যে ছুটে আসছে সেটা কি আপনারা বুঝতে পারছেন না এখনো? কণ্ঠরোধ থেকে কণ্ঠ কর্তন শুরু হয়ে গেল। তারপরেও আপনাদের হুঁশ হচ্ছে না। সেটা আমাদেরকে খুব অবাক করছে আসলে। আমরা আন্তর্জাতিক সংস্থাগুলোর দৃষ্টি আকর্ষণ করছি, কমিটি টু প্রোটেক্ট জার্নালিস্ট বা সিপিজে, রিপোর্টার্স উইদাউট বর্ডার্স, অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল, হিউম্যান রাইটস ওয়াচ অ্যান্ড এভরি গ্লোবাল হিউম্যান রাইটস বডি। আপনারা প্লিজ আমাদের দেশের এই পরিস্থিতি নিয়ে কথা বলুন, স্টেটমেন্ট দিন, এই সরকারের জবাবদিহিতার প্রতি প্রশ্ন তুলুন, এই ইন্টারিমের উপর চাপ সৃষ্টি করুন, যেন সাংবাদিক ও সংবাদ সংস্থার উপর এই দমন পীড়নের সহিংসতা নতুন বাংলাদেশের জন্য নিউ নরমাল বা এটাই স্বাভাবিক হিসেবে প্রতিষ্ঠা হয়ে না যায়। কারণ যখন সাংবাদিকদের কণ্ঠরোধ হয় তখন শুধু তারাই মারা যান না, এর সাথে সাথে মৃত্যুবরণ করে সত্য, এর সাথে সাথে মৃত্যুবরণ করে সারা জাতির গণতান্ত্রিক অধিকার। বিভুদা, বিভুদা, আপনার প্রতি শ্রদ্ধা। আজকের আলোচনাটা আপনার জন্য উৎসর্গ করলাম। আপনি আপনার জীবন দিয়ে যে শিক্ষা দিয়ে যেতে চাইলেন, আপনাকে কথা দিচ্ছি আমরা আমাদের জীবনের শেষ দিনটি পর্যন্ত সেই সত্যের জন্যই লড়ব। সেদিন হয়তো আপনার আত্মা শান্তিতে ঘুমাবে, তার আগে হয়তো না। ওপারে ভালো থাকবেন বিভুদা। ধন্যবাদ।